আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? সবাইকে বৈবিক্য যে টিম রয়েছে সংগঠন চট্টগ্রাম শাখা উদ্বোধনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে যে সংগঠনের যে অনুষ্ঠানটি চট্টগ্রাম শাখা অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল দুইটাই, অনেক সদস্য আসতে পারছেন না যেহেতু করোনা লগ্ন স্বপ্ন সময়। আর এর বাইরেও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যেহেতু আজকে বুধবার অনেকে ছুটির নেই, যার জন্য আমাদের প্রোগ্রামটা আজকে দেরিতে হওয়া শুরু হয়েছে। অনেকজন আসছেন বা অনেকে আসেন, অনেকে আসবেন। আর আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল শুক্রবার, কিন্তু আমাদের ঢাকার যিনি প্রধান রয়েছেন তিনি আসার কথা বলাতে আমাদের আজকে এই প্রোগ্রামটা করার প্ল্যান ছিল, কিন্তু উনি গতকাল রাতে আমাকে জানিয়েছে যে উনি আসবেন না। তো আমাদের প্রোগ্রামটা আমরা সবাইকে ইনভাইট করার পর সবকিছু রেডি হওয়ার পর আমরা ইনভাইটটা আর ক্যান্সেল করতে পারি না। আমাদের প্রোগ্রামটা ছোট হলে আমরা ইনভাইটটা কন্টিনিউ করে যাব। আপনারা যারা এসেছেন এই মুহূর্তে আমাদের সামনে বসেছেন, আমাদের অতিথি আসন গ্রহণ করবে, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং যারা আসবেন তাদেরকে আমরা পরবর্তীতে স্বাগত জানাবো। তো আপনারা সবাই আসছেন, আমি সেই বিধায় আমার 3 দিন যাবৎ যে প্রোগ্রামটা নিয়ে আমি ইভেন্টটা নিয়ে আয়োজন করেছিলাম, আমার সাথে ছিলেন কামরান ভাইয়া, সবসময় সাপোর্ট করেছিলেন, আমার পাশে ছিলেন। এর বাইরে রয়েছেন অনেক সদস্য রয়েছেন, বলতে গেলে সব সদস্যই সাপোর্ট করেছেন, আমি নাম উল্লেখ করছি না। তো আপনাদের এই যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমার যে কষ্টটা করেছি আপনাদের জন্য, যেটা আমি চেয়েছি বৈবিক্য টিমের পক্ষ থেকে বৈবিক্যকে চট্টগ্রাম শাখা থেকে পাঠকদের জন্য একটা ভালো একটা দিক, ভালো একটা সংগঠন করার চেষ্টা প্ল্যান করেছি, যাতে চট্টগ্রাম থেকে ভালো একটা কিছু হবে, সে প্ল্যান যেন সাকসেসফুল হয়। তো আমরা সেই সংগঠন দিয়ে যাত্রা শুরু করছি আজকে উদ্বোধনের মাধ্যমে। আমরা যারা এসেছি তাদেরকে নিয়ে আজকে সেই যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আমাদের সামনে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা কোরআন তেলাওয়াতের করবেন আমাদের সামনে নাসকুল হাসান রিয়াদ ভাইয়া, বৈবিক্য টিমের সিনিয়র সদস্য। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিরি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله المولانا العظيم. السلام عليكم. শুক্রিয়া, ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সামনে গীতা পাঠ করবেন পূজা মণ্ডল দিয়ে। নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। প্রথম অধ্যায়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমো কুর্বত সঞ্জয় দৃষ্টা তু পাণ্ডবানীকং গুরোদুর্যোধনস্তুদা আচার্য প্রসঙ্গম রাজা বচ নমব্রবীৎ। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে অতিথি আসন গ্রহণ করার জন্য আমি স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে চট্টগ্রাম সরকারি নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক লেখক রফিক স্যারকে আমার অতিথি আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ওনাকে।
ধন্যবাদ। এই মুহূর্তে অতিথি আসন গ্রহণ করবেন বাংলা প্রভাষক উমরগড়ি এমএস কলেজের সম্মানিত শিক্ষক গোপরাধ টিটু স্যার। এই মুহূর্তে অতিথি আসন গ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের সভাপতি রুবাই জীবন। এই মুহূর্তে অতিথি আসন গ্রহণ করবেন চট্টগ্রাম অকবিত্ত অকবিত্তের একজন সম্মানিত লেখক রহস্য সোনাভাইয়া। এই মুহূর্তে অতিথি আসন গ্রহণ করবেন অকবিত্তের আরেকজন লেখক আবির ভাইয়া। না, আপনাদেরকে তো অতিথি হিসেবে আসছে, আপনাদেরকে আসতে হবে। না, এটা তো হবে না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের প্রধান অতিথি রাসেল রৌফ স্যার, নন্দিত শিশু সাহিত্যিক বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত স্যার আমাদের সামনে উপস্থিত হবেন কি 30 মিনিট বা 40 মিনিট পর উনি উপস্থিত হবেন। এর বাইরেও আরও আমাদের কিছু অতিথি রয়েছে যারা এখনো আসে না, এখনো আসবেন। তারা আসলেও তারা অতিথি আসন গ্রহণ করবেন। আমাদের প্রোগ্রামটা যেহেতু সংক্ষিপ্ত আকারে, আমাদের সদস্যরা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিশেষ করে নাইম ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা, যিনি সব কিছু ছেড়ে দিয়ে আমাদের সকল পেশা ছেড়ে দিয়ে আজকে এই অতিথি সদস্য উনি আমাদের অংশগ্রহণ করেছেন। এর বাইরেও আমাদের অনেক অতিথি রয়েছেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মুহূর্তে আরও অনেকজন অতিথি আসবেন আমাকে জানিয়েছেন। তো আমরা অনুষ্ঠানটি বেশি দীর্ঘ করবো না, খুব সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠানটি পরিচালনা করবো। আমরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম শাখার বৈবিক্য সম্পর্কে অনেকে হয়তো জানেন না। আমি যদি বৈবিক্য সম্পর্কে বলি, তাহলে বৈবিক্য হচ্ছে পাঠকদের জন্য ফ্রিতে বই পড়ার সুযোগ করে দেওয়া। সে একটা সাহিত্য জগতে একটি ভালো একটা উদ্যোগ। আমি মনে করি পাঠক সমাজ তৈরি করতে এই ধরনের উদ্যোগ আসলে বৈবিক্যর পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। বৈবিক্য যিনি প্রতিষ্ঠাতা রমজান আলী রিমন, উনি আমাদের প্রোগ্রামে আসার জন্য রাজশাহী থেকে ঢাকা এসেছেন। ঢাকা থেকে এখানে আসার জন্য টিকিট কাটার পর গতকাল রাতে যেহেতু গাড়ি বন্ধ করে দেওয়া আছে, উনি আসতে পারেননি। ওনার জন্য আজকে এই প্রোগ্রামটা এই দিনে করার আমরা প্ল্যান করেছি, কিন্তু আমাদের প্রোগ্রামটা করার কথা ছিল শুক্রবারে। অনেক অতিথিরা অফিসে বা বিভিন্ন কাজকর্মে থাকেন, যারা আসতে পারছে না আজকের এই অনুষ্ঠানে। তারা আমাদেরকে দুঃখ জানিয়েছেন যে আসতে পারবে না। তারা পরবর্তী আমাদের অনুষ্ঠান, যেহেতু বড় প্রোগ্রাম, আমরা খোলা মাঠে অনুষ্ঠান করার কথা ছিল, এই করোনালগ্ন সময়ে যেহেতু আমাদের প্রোগ্রামটা করা যাচ্ছে না, তো আমরা এই সামান্য এই মিলনায়তনে ছোট করে এই অনুষ্ঠানটা দিয়ে আমরা শুভ উদ্বোধন করবো চট্টগ্রাম শাখার। তো এই মুহূর্তে আমরা চট্টগ্রাম শাখার বৈবিক্য সম্পর্কে আমি যেহেতু বলছি, বৈবিক্য হচ্ছে পাঠকদের জন্য ফ্রি বই পড়ার সুযোগ করে দেওয়া। পাঠকরা কিভাবে বই পড়বেন, এটা অনেকের কাছে প্রশ্ন রয়েছে। তা আমাদের চট্টগ্রাম শাখার সদস্যরা আমি বলতে গেলে এই সদস্য সংখ্যা সংগ্রহ করেছি আমি 3 দিনে। প্রথম দিন একদিন আমি সব কিছু সিদ্ধান্ত নিয়েছি, আমি চট্টগ্রাম শাখা খুলবো। সিদ্ধান্ত আমিটা কামরান ভাইকে জানিয়েছি, লামি আপুকে জানিয়েছি। সিনিয়র 2জন আমার কাছে ছিলেন, আমার ফেসবুকে অ্যাক্টিভ সবসময় সবার উপর থাকে, তাদেরকে আমি সবার প্রথমে জানিয়েছি। তো তারা আমাকে সম্মতি জানিয়েছে। তো আমি একদিনে সব কিছু আয়োজন করেছি চট্টগ্রাম বৈবিক্য শাখার সাথে। বৈবিক্য থেকে চট্টগ্রাম শাখা নেওয়ার জন্য আমি প্রধান যিনি রয়েছেন রমজান আলী ইমন রাজশাহী শাখার, তো ওনাকে জানানোর পর উনি আমাকে বলছে যে তুমি কি পারবা? তো আমি বললাম যে সব কিছু চেষ্টা করে অবশ্যই পারবো। তো আমি সেই চেষ্টা করেছি চট্টগ্রাম শাখা উদ্বোধন করার জন্য। তো উনি যেহেতু দেখেছেন আমি একদিন সব কিছু সবাই সংগ্রহ করেছি, সবাই সদস্য গ্রুপ খুলেছি, সবাইকে নিয়ে কথা বলেছি। তো উনি ওনাকে গ্রুপে অ্যাড দেওয়ার পর বলেছেন যে তোমরা চট্টগ্রাম শাখা অন্যান্য শাখার চেয়ে অনেক গুণ এগিয়ে। উনি বলছেন যে অন্যান্য শাখারা একদিনে সবকিছু সম্ভব ওনার করতে পারেননি, কিন্তু চট্টগ্রাম শাখা সেটা করেছে। তো উনি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তো আমি বৈবিক্য শাখা যদি আবার বলতে চাই, বৈবিক্য শাখা আমরা চট্টগ্রাম শাখা থেকে সদস্যরা বিভিন্ন জায়গা থেকে সদস্য সংগ্রহ করব। বিভিন্ন জামালখান থেকে শুরু করবো, এক এক জায়গা থেকে একজন সদস্য নিব। তো সদস্যরা কি করবেন, পাঠকদের আমাদের কাছে বই থাকবেন, অলরেডি আমাদেরকে প্রধান শাখা থেকে বই পাঠিয়েছেন।
প্রায় 30টার মতো বই পাঠিয়েছেন। এর বাইরে আমাদেরকে অনেকজনের বই স্পন্সর করবেন, বই দিবেন, অনেক লেখক আমাদেরকে বই দিবেন হচ্ছে আমাকে জানিয়েছেন। আমি গ্রুপে যাদেরকে ইনভাইট করেছি, যাদের অনেক লেখককে ইনভাইট করবো, তারা আমাকে এই বইবিকা সম্পর্কে জানার পর আমাকে জানিয়েছেন যে বই আমাদের থেকে নিয়ে সংগ্রহ করতে বলেছে তাদের কাছ থেকে। তা ওরা ব্যস্ততার মাধ্যমে ওনার বইটা পাঠাতে পারে না। এবং ইতিমধ্যে একজন লেখক আমাদেরকে বই পাঠিয়েছেন, কামরুল ইসলাম, উনিও বই পাঠিয়েছেন। তারপর আরো অন্যান্য লেখক আমাকে বই পাঠাবেন। এই মাসের মধ্যে সব লেখকরা, চট্টগ্রামের সব লেখকদের কাছ থেকে বই সংগ্রহ করবো ইনশাল্লাহ। তো পাঠকরা বই আমাদের কাছ থেকে, আমাদের সদস্যদের কাছে একটা বইয়ের লিস্ট থাকবে। সেই লিস্টটা হচ্ছে আমাদের কাছে যতটুকু বই আছে সেই বইয়ের লিস্ট থাকবে। বইয়ের পরিসর আস্তে আস্তে বাড়বে, বইয়ের সংখ্যা বাড়বে। তো আমাদের লিস্টের সংখ্যা, বইয়ের সংখ্যা সিরিয়ালি বাড়তে থাকবে। তো সদস্য লিস্ট বাড়ার পাশাপাশি আমরা পাঠক সদস্য সংখ্যা আরো বাড়াবো। আমরা এই প্রোগ্রামের সত্যি বলতে গেলে এই প্রোগ্রামটা আজকে 4 দিন না 5 দিনের মাথায় আজকে সবকিছু আয়োজন। প্রথম দিন সবকিছু সদস্য সংখ্যা প্রথম দিন আমি সংগ্রহ করেছি। আমার সদস্য সংখ্যা প্রথমে ছিল 7 জন। তো আস্তে আস্তে সবাই ওই 7 জনকে কিন্তু বাড়তে আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সদস্য সংখ্যা প্রায় 15 থেকে 16 জন অথবা 20 জন রয়েছে, আমি নির্দিষ্ট করে বলতে পারছি না। আস্তে আস্তে এই সদস্য সংখ্যা বাড়বে। অনেকে আমাকে জানিয়েছেন, মেসেঞ্জারে জানিয়েছেন যে আমি সদস্য হতে আগ্রহী, কিন্তু অনেকে বৈবিক্য সম্পর্কে জানে না। এখন চট্টগ্রাম শাখা সদরও নেই, যে যার জন্য আমরা বৈবিক্য শাখার মধ্যে তাদেরকে সদস্যদেরকে অ্যাড করতে পারিনি। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই তাদের সদস্য সংখ্যা অ্যাড করে দিব, তাদেরকে অ্যাড করে দিব। আর চট্টগ্রাম শাখা এটা সদরে বর্তমানে উদ্বোধন হবে, এটা আমরা উপজেলা ভিত্তিক নিয়ে যাব। চট্টগ্রাম শাখা চট্টগ্রাম বিভাগে এটা শুভ উদ্বোধন হচ্ছে আজকে। তো আমরা বিভাগীয় পর্যায়ে, বিভাগ থেকে আমরা জেলা পর্যায়ে যাব, জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে যাব। এখন পর্যন্ত কোনো বিভাগ কিন্তু এখনো কোনো উপজেলা, জেলা কোনো পর্যায়ে যেতে পারেনি। কিন্তু চট্টগ্রামে ইতিমধ্যে আমরা কথা বলেছি, চট্টগ্রামের ফটিকছড়িতে একটা শাখা ইতিমধ্যে 1 মাসের মধ্যে খোলা হবে। তো খুব শীঘ্রই শাখা খোলা হবে। আমরা ফটিকছড়ির সাথে কথা বলেছি, যেহেতু আমি একজন ফটিকছড়ির মানুষ, তো ফটিকছড়ি থেকে আমি এসে কাজ করতে হবে। এই মুহূর্তে আমাদের সাথে অনেকজনই কথা বলেছেন যে আমরা শাখা নিতে চাই চট্টগ্রাম বিভাগের মধ্যে। তো খাগড়াছড়ি আমাকে জানিয়েছেন, খাগড়াছড়ি জানিয়েছেন, কিন্তু আমরা এখনো যেহেতু আমরা উদ্বোধন করিনি চট্টগ্রাম বিভাগে, সেহেতু আমরা শাখা দিতে পারছি না। তো আমরা খুব শীঘ্র শাখা খোলা হবে চট্টগ্রাম বিভাগে। এই প্রধান শাখাটা আমরা প্রথমে কয়েকজন সদস্য দিয়ে আমরা খোলা আজকে উদ্বোধন। যারা আমাদেরকে এখন বর্তমানে শাখার সদস্য রয়েছেন খুব অ্যাক্টিভ, তাদের অ্যাক্টিভতা দেখে আমি খুব মুগ্ধ, তাদের কাছ থেকে মুগ্ধ। তারা অনেক সদস্যদেরকে জানাচ্ছেন যে বৈবিক্য সম্পর্কে জানাচ্ছেন। তো বৈবিক্য সম্পর্কে আবার বলতে চাই, আমি বলি বৈবিক্য পাঠকদের বৈবিক্যের মাধ্যমে আমরা ইনশাল্লাহ চট্টগ্রামে একটা ভালো একটা পাঠক সমাজ তৈরি করতে পারবো ইনশাল্লাহ, আর যদি আপনারা সবসময় থাকেন। তো এই মুহূর্তে আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের অনুষ্ঠানটি খুব সংক্ষিপ্ত। তো এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন, বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সভাপতি স্যার আর নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ের, বালিকা উচ্চ বিদ্যালয়ের সমাজের শিক্ষক রবি স্যারকে। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের প্রধান অতিথি যিনি আছেন এবং বৈবিক্যের সকল সদস্যদেরকে জানাচ্ছি মুবারকবাদ, শুভেচ্ছা, সালাম। আর আজকে যারা আমাদের সামনে যে তরুণগুলো দেখতে পাচ্ছি, আমি তরুণদেরকেই আমার প্রাণডালা হার্দিক শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বই পড়তে হবে। কেন পড়তে হবে? এই গ্লোবালাইজেশনের যুগে যদি আমি বলি বই পড়ো, তাহলে আমার মনে হয় আমার তরুণরা বা আমার ছেলেরা, আমার সন্তানরা বই পড়বেন। ওদেরকে বলতে হবে, যে বুঝাইতে হবে যে বই যদি না পড়ি, যেমন আমি যদি বলি আগেকার ইতিহাস, রাধাকৃষ্ণ, ইসবজু লেখা, তোমার লাইলি মজনু ইত্যাদি বই যখন আমরা পড়েছি, একসাথে কয়টি কাজ হয়েছে একটু চিন্তা করে দেখো। আমার চোখের কাজ হয়েছে, আমার মনের কাজ হয়েছে, আমার মনের ভিতরে স্মৃতি জেগেছে, মাথাকে আমি ব্যবহার করতে পেরেছি। কিন্তু এখন যে সিনেমাটি দেখো, রাধাকৃষ্ণ হতে পারে, লাইলি মজনু হতে পারে, শিরি ফরহাদ হতে পারে, শুধু চোখে দেখেছি, ব্রেন কাজ করে না। যেমন আমি জসীমউদ্দিনের যে কবিতা দিয়ে যদি বলি, আমাদের ছোট গায়ে ছোট নদী, এইগুলো যদি বলি, এটা কিন্তু চিত্র নেই। যদি পড়ি, মনে মনে কল্পনা করি, আমার চিন্তা দিয়ে, চেতনা দিয়ে, বোধ দিয়ে আমি একটি ছবি আঁকি, একটি নদী আঁকি, একটি যে হাঁটু জল থাকে, এই কথাটাকে হাঁটুর পরিমাণ জল নিয়ে আমি চিন্তা করি। কিন্তু যখনই আমি ভিডিও দেখি, যখনই আমি আজকের এই ভিডিওটি দেখি, গ্লোবালাইজেশনের যুগে যদি আমি তাকিয়ে দেখি, তাহলে আমি দেখব কি শুধু চোখ দেখছে,
শুধু চোখ দেখছে, আমার মাথা কাজ করতেছে না, কারণ চোখে দেখতেছি, চিন্তা করবে কেন, মনন দিয়ে ভাববো কেন? তো এইটুকু যদি আমি উত্তরণ করতে চাই, আমার মস্তিষ্ক যদি আমি উর্বর করতে চাই, আমার চিন্তাকে যদি আমি বাড়াতে চাই, আমার মননকে যদি আমি বাড়াতে চাই, তাহলে বই পড়তে হবে। ভিডিও দেখতে হবে না, বই পড়তে হবে। আমি আশা করব বই পড়বে, বই পড়লে জ্ঞান বাড়বে, মনের চেতনা বাড়বে, বিবেকবোধ বাড়বে, মনুষ্যত্ব বাড়বে, মাথার উর্বর হবে, চিন্তা শক্তি বাড়বে, ক্রিয়েটিভিটিটা বাড়বে, যে তুমিও সৃষ্টি করতে পারবে। সরি, খুলে গেছে, দেখো এটা বোধহয় চলে গেছে, কোথায় দেখো, ঠিক ছিল তো, কালেকশন নিচ্ছে না। সে এতটুকু বলে দিতে হবে। ঠিক আছে, আমাদের স্পিকার লাইভ চলতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি স্পিকার ছাড়াই শুরু করতেছি যেহেতু ডিস্টারবেন্স। তো আমি যেটি বলতে চাচ্ছি, বই পড়তে হবে। আমি এতগুলো তরুণকে আর বইয়ের দিকে যাচ্ছি না, আমি অন্যদিকে চলে যেতে চাচ্ছি আজকে। কারণ এতগুলো তরুণের সামনে মধ্যে আমি বই পড়াটা, এটা ওরা বুঝতে পারবে, ওরা কলেজে পড়বে, স্যাররা পড়বে, আমি ওইদিকে যাচ্ছি না। আমি যাচ্ছি আজকের কথা, গ্লোবালাইজেশনের কথায়। আজকের তরুণদের জন্য আমি দুটি কথা বলতে চাই, তারা আজকে আমার সামনে আছে। আমি সর্বপ্রথম যে কথাটি বলে দিচ্ছি সেটা হচ্ছে, তোমাদের সেই সিরিয়ার সেই বালকটির কথা, ছোটো বাচ্চাটির কথা মনে আছে, যে বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যুর সময় বলেছিল, আমি আল্লাহকে সব বলে দেব। আমার মনে হয় সে আল্লাহকে সব বলে দিয়েছে। আমরা পরাক্রমশালীরা, তোমাদের জানা আছে আমেরিকার স্টেল বিমানটি আলপিনের ডগায় বোমা ফেলার সক্ষমতা রাখে। আমেরিকার S-400 মিসাইল পৃথিবীকে 3-4 চক্কর একসাথে কেটে ফেলতে পারে। এতমন সিস্টেম 107 রাইফেল আস্ত ট্যাঙ্ক উড়িয়ে ফেলতে পারে। আমরা কত পরাক্রমশালী, আমরা কত যুদ্ধবাজ, মারণাস্ত্র বানিয়েছি শুধু মানুষ মারার জন্য। কিন্তু আমরা কি একটিবার মানুষ বাঁচার জন্য কিছু তৈরি করেছি? করি নাই। এই মানবিকতা আমাদের সৃষ্টি হয় নাই। একটি ছোট্ট জীবাণু দিয়ে আমাদেরকে আল্লাহ সৃষ্টিকর্তা বুঝিয়ে দিয়েছে যে তোমরা যতই পরাক্রমশালী হও, যতই মারণাস্ত্র বানাও, আমার অদৃশ্য জীবাণুকে দমন করতে পারবে না। সেটাই আমরা এখন দেখতেছি। হয়তো আমাদের সেই ফেলানি বলে দিয়েছে, হয়তো আমাদের সেই পূজা বলে দিয়েছে, হয়তো আবরার আল্লাহর কাছে গিয়ে সব বলে দিয়েছে, আমাদের বর্বরতার কথা, আমাদের পৈশাচিকতার কথা, আমাদের বিভবের প্রতি যে কতটুকু আমরা ঢুকে গেছি তার কথা। সেই হয়তো সৃষ্টিকর্তা বলছে, না, আমি আর সহ্য করতে পারতেছি না, তোমাদেরকে একটু দমাই দিই। আজকে উচিত ছিল যে একটি সাবমেরিন না বানিয়ে একটি ভালো মানের হসপিটাল তৈরি করা উচিত ছিল। আমরা একটি বোমারো বিমান না বানিয়ে একটি অক্সিজেন সিস্টেম তৈরি করা উচিত ছিল। আমরা একটি এই বিমানের হেলমেট না বানিয়ে, যেটা 35 লক্ষ ডলার খরচ হয়, এটা না বানিয়ে আমরা একটা সেন্ট্রাল একটা ভিলেজ করা দরকার ছিল। আমরা পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা না বানিয়ে বিশ্বে থাকার জন্য কতগুলো হ্যাভেন করা দরকার ছিল, যেটা আমরা করিনি। এই কাজগুলোর জন্য আমার মনে হয় বিধাতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই ছোট্ট একটি জিনিস দিয়ে। আমি আবারও বলছি, আমাদের এখানে যে মেয়েরা আছে, আমার সামনে যারা আছে, আমার এক ছাত্রী আছে, অত্যন্ত মেধাবী ছাত্রীরা ছিল। আমি ওদেরকে যদি ক্লাসে প্রশ্ন করতাম আজকের পেপারে কী আসছে, জানি না স্যার, বলতে পারবো না, কারণ মা বাবা তো এই সুযোগ দেয় নাই। ওরা শুধু পড়ছে, বিশ্বের সাথে তাল নাই। কোথায় কী করছে জিজ্ঞেস করলে ইত্যাদি দেখছো, না স্যার, নো স্যার। কিন্তু এটা দেখা উচিত ছিল। শিক্ষা, এই জন্য আমি বলি মেধাবী আমার দরকার নেই, কারণ মেধাবী দিয়ে আমি বুঝেছি, আপনারকে দিয়ে আমি মূল্যায়ন করতে পারি মেধাবীরা কী করেছে। আমি যখন স্বাস্থ্য হেলথের দুর্নীতি দেখি তখন বুঝতে পারি মেধাবীরা কী করেছে। আমার মেধার দরকার নেই, আমার মানবিক মানুষ দরকার। আমার মেধার প্রয়োজন নেই, আমার মানবিক মানুষ দরকার। মানবিক মানুষ সৃষ্টি হওয়া দরকার। একটি আবু সাইদ স্যারের একটি বক্তব্য দেখে আমি বলছি, উনি একদিন একটি ঘটনা দিচ্ছেন যে বাইরে আগুন লেগেছে, ছেলেরা দূর বাড়ছে দেখতে, তার সে পণ্ডিত ছেলেরা সামনে বসে আছে, তারা একটু দূর থেকে দেখে চলে আসছে। যখন আবার ক্লাস শুরু হলো তখন স্যার দেখতেছেন যারা পিছনের কাতারের ছাত্র তাদের গায়ে কাঁচরা ময়লা ছিঁড়ে গেছে। জিজ্ঞেস করলো কেন রে? কয় স্যার ওদেরকে রক্ষা করতে গেছি। আর আমাদের তথাকথিত সেই জ্ঞানীরা ছেলেরা যেগুলো ক্লাসের ফার্স্ট বয়, ওরা কিন্তু
অক্ষত অবস্থায় ক্লাসে বসে আছে। এইটুকু বোধ সৃষ্টি করতে হবে আমাদের মধ্যে। আমার মেধাবী দরকার নাই, বুদ্ধিমান দরকার। আমার কাছে থাকা দরকার নাই, কাছের হওয়া দরকার ছিল। আমার সঙ্গে থাকার দরকার ছিল না, সঙ্গী হওয়া দরকার ছিল। কথা বলার প্রয়োজন নেই, মনের কথা দরকার। এই কাজগুলো আমাদের তরুণদেরকে করতে হবে। আমার মনে হয় এগুলো খুব জরুরি। এখন আমাদের বোধ সৃষ্টি করতে হবে। তো আমি আবারও হয়তো এই আমাদের বৈশ্বিক বিপর্যয়টা আমরা ভালো হয়ে যাব, সুস্থ হবে। তবে প্রশ্ন রেখে যেতে চাই অনন্ত উদ্দেশ্যে তোমাদের কাছে, তরুণদের কাছে, আমরা কি মানুষ হতে পেরেছি? আমরা কি মানুষ হতে পারবো? এইটুকু প্রশ্ন, অনন্ত প্রশ্ন ভবিষ্যতের জন্য রেখে আজকেও আবার বাঁচার স্বপ্ন দেখি। ধন্যবাদ সবাইকে। বাইরে গেলে মাস্ক পরবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন যিনি উমরগড়ি এমএস কলেজের বাংলা প্রভাষক গোপাল টিটু স্যার। ঠিক হয় না? বৈবিক্য চট্টগ্রাম শাখার যে সুন্দর আয়োজন, আজকে দুপুর 2টা থেকে সে আয়োজনটার কথা ছিল। তো আমি সেই 2টা কখন বাজবে তার জন্য অপেক্ষা ছিলাম সকাল থেকেই। একই সাথে 2টা যখন বেজে গেছে তখন কিন্তু আমার বাসায় লাঞ্চ তৈরি হয় নাই, আর আমি একটু বাইরে ছিলাম আমার কাজে। খুব দ্রুত 2টার মধ্যে কিন্তু ঘরে চলে আসছি। তো বলছি বাঙালি তো কখনোই বাঙালি টাইমে আমরা 9টার গাড়ি কয়টা ছাড়ে, সেরকম একটা প্রশ্ন আমাদের আসে। আমি বলছি অন্তত 2:30টায় ঘর থেকে বের হবো, 3টার মধ্যে আমি পৌঁছে যাবো, মানে প্রোগ্রামটা শুরু হবে কিন্তু আমি একটু লেটে আসবো। কিন্তু আমি যখন আসছি তখন ওকে ফোন দিয়েছিলাম, রিশাদকে। সে কিন্তু আমার কেউ না, আমার ছাত্র না। আমি শিক্ষক কিন্তু সে আমার ছাত্র না। কিন্তু আমার যারা ছাত্র তারা কেউ এখানে নেই। তাদেরকে যদি বলি যে এখানে আসো, কেউ আসবে না। আমার যারা বন্ধু তারাও আসবে না, আত্মীয়রা আসবে না। তাহলে এখানে কারা আসবে? এই যে একজন স্যার এখানে আসছেন, উনি আমার খুব কাছে, ওনার কলেজ মহিলা কলেজ। স্যারের সাথে আজকে আমার প্রথম দেখা। উনি যেই সরকারি কলেজের শিক্ষক, আমি তার কাছে আরেকটা কলেজের শিক্ষক। কিন্তু আমাদের মধ্যে এখন একটা আত্মার বন্ধন আজকে থেকে হয়তো হবে। তোমাদেরকে হয়তো আমি চিনি না, আমাকে হয়তো তোমরা চিনো না, কিন্তু তোমরা যে জায়গাটাতে আসছো সেটা হচ্ছে চট্টগ্রামের যে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা যারা করেন, তোমাদের আগে থেকে করে যারা অনেকে মারাও গেছেন, সেই একটা জায়গা। এখানে আমরা গত ডিসেম্বর মাসে 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর 31 দিন ধরে আমরা একটা বইমেলা করেছিলাম, যেটার নাম দিয়েছিলাম আমরা অনলাইন বাংলা বইমেলা। সেটা সারা দুনিয়াতে, সারা বাংলাদেশে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। আমরা প্রতিদিন বিকেল 5টা বাজলে এখানে চলে আসতাম, ওদের 10টা বাজে চলে যেতাম। অনলাইনে বইয়ের অর্ডার দিবে, সেই বই যাদের দরকার, যারা কাছে আছে তারা এসে নিয়ে যাবে। আজকে দেখে যে সে একটা বই বৃক্ষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এটা কী জিনিস সেটা আমি বুঝতেছি না। বই এক জিনিস, বৃক্ষ এক জিনিস, তাহলে দুইটা একসাথে কেমনে হয়? তাহলে এটা তো কোনো বৃক্ষ না, এটা হচ্ছে জাস্ট একটা বই। তো সে দেখাইলো যে এখানে বেশ কিছু বই আছে, এবং এই বইগুলো আমি এতক্ষণ ধরে দেখতে যাচ্ছিলাম যে বইগুলো কী। যে একটা বই আমার হাতে আছে, সেখানে কিন্তু পিছনে একটা বাণী আছে যে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। আমরা তো দাবি করি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আবার নিকৃষ্ট জীব বললে এখন মানুষকে বলতে হবে যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস কি? মানুষের জীব, যেটা দিয়ে আমরা কথা বলি। আমি ভালো ভালো কথা বললে এখন আমি শ্রেষ্ঠ মানুষ, কারণ আমি যদি খারাপ কথা বলি তাহলে আমার চেয়ে নিকৃষ্ট কেউ নাই। এটা কিন্তু আমার কথা নয়, এখানে একটা গল্পের বই আছে, ঈশপের গল্প। বইটার নাম হচ্ছে দজ্জাল বউ। ছোটো বই, আমার 5 মিনিটে লাগে, আমি পড়ে ফেলছি। কিন্তু ঈশপের গল্প আমি যেখানে আমি ছোটোবেলা থেকে পড়ছি, এখনও পড়ি, সারা জীবন পড়ি, যদিও ছোটোদের বই। কিন্তু আমার এত ভালো লাগছে যে দজ্জাল বউ মানে সে বাপের বাড়ি গেছে, বাপের বাড়িতে সারাদিন ছিল, কেউ তার সাথে কথা বলে নেই, আর স্বামীর সাথে তো খারাপ ব্যবহার করে। তো এখানে যে মেয়েরা আছে তারা স্কুল কলেজের ছাত্রী হয়তো, স্বামীকে চাকর বানিয়ে তুমি চাকরানি হবা, কোনটা হবা? ওটা তোমাকে কেউ ডিসিশন দিতে পারবে না। আমাদের জীবনে এমন কতগুলি মুহূর্ত আসে, 1 সেকেন্ড সময়, ওই 1 সেকেন্ডেরও তোমার একটা ডিসিশন নিতে হবে যে তুমি কি বাঁচবা নাকি মরবা। একটা ডাক্তার অপারেশন করতে গেলে রোগীর এমন অবস্থা যে রোগীর বাচ্চা হবে, কিন্তু যে কোনো একজনকে বাঁচাবে। কাকে বাঁচাবো? আমি কয়দিন আগে একটা সিনেমা দেখেছিলাম, ইন্ডিয়ান বাংলা ছবি, ওইটার বই আছে, নহন্যত নামে একটা বই আছে, বইয়ে পড়ছিলাম, কিন্তু বইয়ের সাথে সিনেমার কোনো মিল পায়নি। মায়ের পেটের মধ্যে যে বাচ্চা, ছোট বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, তারা হয়তো চাপা পড়েছিল একটা ওই মাটির তলে। সেখানে কাকে বাঁচাবে? মা বলছে ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচানোর দরকার নেই।
আমার তো মেয়ে কম পছন্দ করি, কেমন? যদি আমি মেয়ের বাবা এবং ছেলের কোনো চেষ্টা আমি করি না, আমার মেয়ে যথেষ্ট, মোর দেন ছেলে, এবং 10 জন ছেলের সমান আমার একটা মেয়ে। এটাকে মানুষ তোমার করতে পারলে ছেলের দুঃখ থাকবে, আর বিয়ে দিলে তো ছেলে একটা পাবোই, সেটা ছেলের মতো ছেলে হতে হবে। তো আমার জন্য সেটা কন্ডিশন হচ্ছে তাকে এক নম্বর হচ্ছে বই পড়ুয়া হইতে হবে। সে বই পড়ে কিনা এটা তোমাদের একটা এক্সট্রা যোগ্যতা, কিন্তু বই সবাই পড়তে পারে না। উনি আবদুল্লাহ আবু সাইদ স্যারের নাম বলেছেন। উনি বাংলাদেশের যে একটা বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে, একটা ব্রাহ্মণ লাইব্রেরি আছে, একটা বই সারা চট্টগ্রামে ঘুরে, আমি সেটার সদস্য ছিলাম একদম ক্লাস 6 থেকে, আমার স্কুল জীবন থেকে। এবং যখন চট্টগ্রামে মোবাইল লাইব্রেরির গাড়িটা দিছে, আজকে যদি চারাকি পারে ভাই, আজকে একটা বই নিলাম 1 সপ্তাহের জন্য, কিন্তু সেটা আমি ওই দিন পরের দিন কোন জায়গায় পাওয়া যাবে স্পিডে আরেকটা বই নিতাম। 1 সপ্তাহে 5টা-7টা বই নিতাম। 1 মাস আমার প্রায় 20-30টা বই পড়া হয়ে যেত। একদিনে 2বারও বই নিতাম আমি, দুপুরে এক জায়গায়, বিকেলে এক জায়গায়, রাতে এক জায়গায়। ওদের টাকা রেখে দিছি, সে 100 টাকা দিতাম, এখনও মনে হবে 100 বা 200 টাকা। আর এখন তো আমি নিজে বই লিখি, আমার অন্তত 20টা বই আছে, তোমরা আমার নামও জানো না, আমার বইয়ের খবরও জানো না, আস্তে আস্তে জানবা। আর সেকেন্ড হচ্ছে শুধু বই আছে সেটা না, একই সাথে আমি বই প্রকাশ করি। এই যে স্যার যদি এখন একটা বই লেখেন, ওনার বই আছে আমি শুনেছি, বা রিশাদ যদি কখনো বই লেখে, বা তোমরা যদি কখনো বই লেখো, এবং সেটা যদি মানসম্পন্ন হয়, যে আমি মরে যাব, তুমিও মরে যাবা, কিন্তু বইটা মরবে না। রবীন্দ্রনাথ ঠাকুর মরে গেছেন, উনি হায়াত পাইছেন যে 80 বছর A+, কিন্তু ওনার কবিতার বয়স, ওনার লেখার বয়স কত বছর, ওনার নায়ক নায়িকার বয়স কত বছর। শেক্সপিয়ার মরে গেছেন 500 বছর আগে। ওনার রোমিও অ্যান্ড জুলিয়েট, কলেজে যারা ভর্তি হয় ছেলেরা বলে আমরা রোমিও, মেয়েরা হচ্ছে জুলিয়েট, কিন্তু সে রোমিও জুলিয়েটের বয়স 500 বছর, মরে না, আরও 500 বছর পরে মরবে না। কিন্তু আমি মরে যাবো, তোমরা একদিন থাকবে না, আমিও থাকবো না, কিন্তু ওই জিনিসটা থাকবে, সেটা লিখিত আকারে থাকলে সেটা হচ্ছে একটা ডকুমেন্ট। এবং তো এখানে অনেকগুলো বই সে নিয়ে আসছে, এগুলো হয়তো তোমাদের হাতে যাবে, সে নাকি ফ্রি বই পড়াবে। তো ফ্রি বই অনেক সময় আমরা ফ্রি পাইলে সেটার দাম বুঝি না। আল্লাহ যখন আমাদেরকে দাঁত দিয়েছেন, সেই দাঁতগুলো আমরা মর্যাদা বুঝবো না, কিন্তু যখন দাঁতগুলো হারিয়ে ফেলবো, সেখানে যদি আমরা স্বর্ণের দাঁত লাগাই, তোমাদেরকে দেখো আমার একটা স্বর্ণের দাঁত আছে, হীরার দাঁত লাগায়, কিন্তু অরিজিনাল দাঁত যেটা আল্লাহ দিয়েছেন সেটার বিকল্প কখনোই হবে না। তো তোমাদের একটা কাজ হচ্ছে যে বইয়ের সাথে শুধু বই পড়লাম, বই পড়লে কিন্তু হবে না, বই পড়ার সাথে কিছু লেখার চেষ্টা করবো। এখন তো বিশাল একটা বই আমরা পড়ি, ফেসবুক, এর চেয়ে বড় বই আর নাই। পৃথিবীর সবচেয়ে বড় বই হয়ে গেছে ফেসবুক। ওটা বুক মানে তো বই, কিন্তু সেই বুকটা আমি সকালে ঘুম থেকে উঠি, 6টা বাজে ঘুম থেকে উঠি, 2 ঘন্টা চালাই। কিন্তু 2 ঘন্টা চালাই, কী করলাম, ঘোরার ডিম, কিছু তো হলো না, মানে 2 ঘন্টা আমার ফালতু সময় নষ্ট হলো। তার চেয়ে আমি যদি আমার হাতের কাছে ডায়েরিটা নিয়ে সেখানে একটা কবিতা লিখি, বা ফেসবুকে একটা কবিতা দিই, মনে হয় যে আজকে আমি একটা সৃষ্টি করতে পারলাম। যে একটা মানুষ যদি মৃত্যুবরণ করতে যায়, আত্মহত্যা করতে যায়, সেই সময় তো সে একটা লাইন লেখে যে আমার মৃত্যুর জন্য বই বৃক্ষ দায়ী নয়, বা অমুক দায়ী, কিছু একটা লিখে তো মানুষ মানে আত্মহত্যাটা করে, মানে মরার সময় সে কিন্তু লেখক হয়ে মৃত্যুবরণ করে। তো আমি যে 3টি পেশার সাথে যুক্ত আছি, একটি হচ্ছে আমি একজন প্রকাশক, বই প্রকাশ করি, লেখকদের বই। এই চট্টগ্রাম আগামী, তোমাদের যদি সময় হয়, আগামী 2 জুলাই এখানে হবে বিকেল 5টায়, শুক্রবারে আমরা একটা বই নিয়ে এখানে মিলন মেলা করবো। চট্টগ্রামের বাংলাদেশের অন্তত 200 জন লেখককে আমরা দাওয়াত করেছি, ওনাদের সম্পর্কে আমরা বইটাতে লিখেছি এবং সেটা এখানে উপস্থাপন করা হবে। ইতিমধ্যে ফেসবুকে দিয়েছি, 2 তারিখ শুক্রবারে, ঠিক আছে? চট্টগ্রামের সমস্ত লেখকরা আসবে, বাংলাদেশে যত লেখক আছে আমি চেষ্টা করবো এখানে হাজির করানোর জন্য। যদিও করোনার জন্য হয়তো ওইভাবে আসবে না, কিন্তু কমপক্ষে 50 জন। আমি গত শনিবার এখানে অনুষ্ঠান করেছিলাম, সেখানে 50 জন লোক ছিল। চট্টগ্রামে যারা লেখক আছে সবাইকে সেখানে দেখবো। তো তোমরা যে অবস্থা থাকো, যেখানে থাকো, যে ক্লাসে পড়ো, 1 লাইন 2 লাইন লেখার চেষ্টা করো ফেসবুকের স্ট্যাটাস, কিন্তু সেই স্ট্যাটাসটা এমন হবে একজনের মনে দাগ কাটবে। তুমি ওই কথাটা লিখছিলে না, কারো একটা জন্মদিনে বন্ধুকে একটা কথা লেখো, কারো ওই যে ঈদের সময়, নববর্ষের সময় এমন একটা লাইন লেখো যেটা ওর মনে দাগ কেটে আছে, তাহলে এটা লাখ টাকার গিফট দেওয়া হচ্ছে, অনেক মূল্যবান। যে কিছু দিতে পারে নাই, কিন্তু একটা কথা হলো লিখে দিই, শুভ জন্মদিন, বলো। সব কিছু বলবো। ও বলছে কি লেখার চেয়ে পড়াটাকে বেশি গুরুত্ব দেবে কিনা, পড়তে তো হবে। যে আমি 2 ঘন্টা তুমি ফেসবুক চালাচ্ছো, সেটা তো অনেক কিছু পড়ছো সেখানে, ওইটা তো একটা পড়া, ডিজিটাল পড়া। আর বইটা যদি পড়ো, এটা কিন্তু হার্ড কপি। ফেসবুকে আমার এখানে আমার ডাটা না থাকে, ওয়াইফাই না থাকে, আমি তো সেটা কিছু করতে পারছি না। আর বই থাকলে তোমার ইচ্ছে মতো যখন খুশি পড়তে পারো, যেখানে খুশি নিয়ে যাবো, বইটার কোনো বিকল্প নেই। এত মিডিয়া আসছে এখন, আগে তো আমরা হলে গিয়ে সিনেমা দেখতাম, নাটক দেখতাম, এখন আমাদেরকে কোথাও যেতে হয় না, সব কিছু ঘরের মধ্যে, হাতের মধ্যে চলে আসছে। তারপরে কিন্তু বইয়ের কখনো কোনো বিকল্প হবে না। আমি আমার মনের কথা কাউকে বলতে যাচ্ছি, কিন্তু সে শুনতে চাচ্ছে না,
সেটা আমার একটা কষ্ট, সেটা নিয়ে আমি একটা সাহিত্য সৃষ্টি করতে পারি। যে সাহিত্যগুলো সৃষ্টি হয়, যে বইগুলো লিখিত হয়, সেগুলি কিন্তু আমাদের কষ্ট থেকে হয়। যে আমার মনের কথা তোমাদের কিন্তু বলতে পারতেছি না, তাহলে কী করবো, কাকে বলবো? যাকে বলতে চাই সেও শুনতে চাচ্ছে না। মনের দুঃখে একটা খাতা কিনে ফেললো 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে ডায়েরি, সেখানে যা ইচ্ছা লিখবা, কী হয়েছে না হয়েছে দেখার দরকার নেই। এখানে অনেকে আছে যে প্রথম বই বের করছে, কিন্তু বইটা কতটুকু হয়েছে ভালো কারো হাতে পড়লে হয়তো সেটা বইয়ের মতো বই হবে, ভালো প্রকাশকের হাতে, ভালো সম্পাদকের হাতে। অথবা বের করে ফেলছে কাঁচা বই। যে ও আজকে প্রথম প্রোগ্রাম করলে বই বৃক্ষ 2টা বাজে টাইম দিয়েছে, 2টা কিন্তু কোনো টাইম না, 2টা তো খাওয়ার টাইম, মানুষ ঘরে আসে। 2টা থেকে 5টা তো এমনি রেস্টের টাইম, এই টাইমে তো কোনো প্রোগ্রাম হয় না। 5টার পরে হবে, শুক্রবারে হইতে হবে, বন্ধের দিন আছে, খোলার দিন সবার কাজকর্ম আছে। কিন্তু তারপরে সে আয়োজনটা করেছে, আমি সেখানে আসছি, তোমরা সেখানে আসছো কেন? তাকে উৎসাহ দিতে। এছাড়া আমি হিমালয় জয় করবো, ঠিক আছে যাও। আমি স্যার সারা পৃথিবী ভ্রমণ করবো, যাও। কিন্তু তোমাকে তো 1 পা আগে দিতে হবে, 1 পা দিয়ে তো রওনা দিতে হবে। সে আজকে প্রথম কদমটা এখানে দিয়েছে, তার সহযোগে আমরা হলাম। এখানে আমি আসছি, স্যার আসছে, আমাদের যিনি রাশেদ, আমাদের যে লেখালেখির গুরু, উনিও আসার কথা ছিল, হয়তো আসতে পারেন। আমরা ওনার জন্য অপেক্ষা করছি, হয়তো তোমাদের ভালো লাগবে। তো তোমরা যারা আসছো, আজকে হয়তো আমরা আমাদের বয়স পার হয়ে আসছি অনেক বছর। আমি লেখালেখি করতেছি ক্লাস 8 থেকে, একদিনও ছাড়িনি। ক্লাস 8-এ ছিলাম 1987 সালে। আমি যখন স্কুল ছাত্র, আমার স্কুলে, আমি যে স্কুলে পড়তাম, কলেজের স্কুলে, সেই স্কুলে একটা ম্যাগাজিন বের হবে, প্রতি বছর 100 টাকা করে নেয়। আমি 10-12টা কবিতা দিই, কিন্তু কখনও কবিতা ছাপা হয় নাই, ম্যাগাজিন বাইর হয়নি। ওই দুঃখ থেকে রাগ করে নিজে একটা বের করে ফেলছি। তো এটা করতে করতে পেপারে কবিতা দিয়েছি, পেপারে কবিতা ছাপা হয়েছে। সেই করতে করতে আজকে এখন ফেসবুকে দিই। একটা কবিতা এখন লিখলে সাথে সাথে ফেসবুকে দিয়ে দিই, সবাই পড়ে, সবাই কমেন্ট দেয়। তোমরা আমার নাম দিলে সেখানে গোফরানুদ্দিন টিটু বাংলায় আমার প্রত্যেক দিনের লেখাগুলো পাবো। তো সেখানে আমি 30 দিনে 30টা কবিতা দিলাম, কিন্তু সবগুলো কবিতা হয় নাই। আমি একটা বই কিনলাম, এই বইটা কিনলে এখানে 30টা কবিতা আছে, কিন্তু সবগুলোই কবিতা হয়েছে। আমার কোনটা ভালো লাগছে? 30 জনের 30টা কবিতা ভালো লাগবে। যেটা ভালো লাগবে সেই একটা কবিতার মধ্যে 10টা লাইন আছে, সব লাইন কি ভালো লাগবে? আমার একটা লাইন ভালো লাগলে হবে। একটা লাইনে সবগুলো ওয়ার্ড কি আমার ভালো লাগবে? একটা ওয়ার্ড ভালো লাগলে হবে। আমার একটা, যে ওরা একটা নাম দিচ্ছে বই বৃক্ষ। তুমি একটা বই করবা, বইয়ের নামটা কি দিবা? বইয়ের নাম দেওয়া অনেক কঠিন কাজ। একটা স্কুলের ম্যাগাজিন বের হবে, কলেজের ম্যাগাজিন বের হবে, কিন্তু একটা সুন্দর নাম দেওয়া অনেক কঠিন। একটা বাচ্চা হবে, একটা বাচ্চার নাম দিবে, তোমরা আন্টি হবা, এমন আপু হবা, যাই হোক, কিন্তু নামটা পাওয়া অনেক কষ্ট, নাম মিলানো, ঠিক আছে? এমন সুন্দর নাম দিবা। আর একটা হচ্ছে যে নামটা এমন হইতে হবে যে কোনো ধর্মীয়, যে আমরা মুসলমান, আমি মুসলিম বলে সেটা কোরআন শরীফ থেকে আসবে, ঠিক অবশ্যই আসবে। কেমন অন্য কোনো ধর্মগ্রন্থের বই থেকে আসবে, কিন্তু একই সাথে এমনভাবে হতে হবে যে সার্বজনীন যেন নামটা হয়, সুন্দর হয়, সবাই যেন, সব ধর্মের মানুষ যেন রাখতে পারে, অসাম্প্রদায়িক যেন হয়। তো বই হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা সৃষ্টি। আমি বই লিখে বলবো না যে এটা শুধু মুসলমানরা পড়বে, এটা শুধু হিন্দুরা পড়বে, এটা সবাই পড়বে, সবার জন্য, কেমন? এবং সেটা হাত ঘুরে করে সবার হাতে আসবে। বই যদি পড়তে পারো, এটা একটা ক্ষমতা অর্জিত হয়েছে যে আমি একটা ভালো কাজ করার ক্ষমতা অর্জন করেছি। একই সাথে একটা বই পড়ে যদি তোমরা কোনো অনুপ্রেরণা পাও যে আমি একটা কিছু লেখার চেষ্টা করি, একটা বই লিখতে না পারি, একটা গল্প লিখি, একটা গল্প লিখতে না পারি, একটা ফেসবুকে স্ট্যাটাস লিখি, এমন একটা লাইন লিখবো যে সেটা মানুষের মনে দাগ কাটবে, মানুষ মনে রাখবে। আমাকে দেখলে আপনি ওই লাইনটা লিখছেন না, এখন উল্টাপাল্টা কিছু একটা লেখো, তোমাকে ধরে নিয়ে যাবে। ওইরকম না, আবার পজিটিভ নেগেটিভ হতে পারবে না। তো তুমি চেষ্টা করো, এখানের ভিতর থেকে কে উঠে আসবে ভবিষ্যতে, কাকে মানুষ চিনবে এটা আমরা জানি না। আজকে হয়তো তোমাকে চিনতে পারছি না, ভবিষ্যতে বলে যাবো যে আপনি এক জায়গায় এসে একটা লেকচার দিয়েছিলেন, সেখানে আমি ছিলাম, তো কিন্তু আমি কি তোমাদেরকে চিনি? বা তোমাদেরকে আজকে যে এটা আমার মনেও থাকবে না, কিন্তু সেদিন তুমি যদি কিছু লেখো, সেটা দেখবে যে হয়তো বইটা আমার কাছে আসবে, ঠিক আছে? তোমরা কি মপাশার নাম শুনছো? যারা ইন্টারে পড়ে, ওদের একটা গল্প ছিল আগে, মপাশার একটা গল্প ছিল, নেকলেস নামে একটা গল্প ছিল ইন্টারের বইতে। সেই মপাশা যিনি ছিল, উনি ছিল যে একটা অফিসের টাইপিস্ট বা কেরানি। ওনাকে বলছে যে আপনি এগুলো টাইপ করে আনেন, যে আজকে দুপুর 2টায় চট্টগ্রাম একাডেমিতে ওই বই ব্রেকের একটা অনুষ্ঠান হবে। বা যিনি ডিকটেশন দিচ্ছেন, ওনার এমডি বা বড় বস, উনি এমনভাবে দিচ্ছেন যে উল্টাপাল্টা বলে ফেলছে, এমন। তাহলে উনি ঠিক করে করান তো, কিন্তু উনি বলে যে না, এগুলো হয় নাই, তোমাকে চাকরি থেকে ডিসচার্জ করা হয়েছে। কিন্তু একটা সময় দেখা গেল যে কয়েক বছর পরে উনি একটা অনুষ্ঠানে গেছেন, সেই অনুষ্ঠানের যে প্রধান অতিথি উনি ছিলেন, কিন্তু যার জন্য সবাই বসে আছে সেই লোকটাকে দেখে যে ওই মপাশা যে ছিল সে, যে তুমি এত নাম কেন, তোমাকে জন্য সবাই বসে আছে, তুমি কি হয়ে গেছো? তুমি তো আমার অফিসের একটা টাইপিস্ট ছিলাম, কম্পিউটার অপারেটর ছিলাম। বলছে আপনি আমার নাম জানেন না? বলছে জানি না তো। বলছে আমার নাম তো অমুক। বলছে হ্যাঁ, আমি তো এই নামের
একজন লেখক আছে বলে জানি, সেই লেখকটা তো আমি। তাহলে তুমি তো আমার এখান থেকে টাইপও করতে জানতে, এখন লেখক কেমনে হইলাম? যা আসলে আমি যেটা লিখতাম টাইপিস্ট হিসেবে সেটা শুদ্ধ ছিল, কিন্তু আপনি বস হিসেবে যেটা বলতেন সেটা ভুল ছিল। কাছে কার জিত হলো, আপনার জিত নাকি আমার জিত? আবার ওনাকে যখন ওনার মা ওই দেশের একজন বড় লেখকের সাথে পরিচয় ছিল, সেই লেখকের কাছে গিয়ে বলে যে আমার ছেলেকে তুমি লেখক বানিয়ে দাও। তো লেখক কি বানানো যায়? তোমরা স্কুল কলেজে পড়ো, আমি বাংলা সাহিত্যের শিক্ষক, বাংলার অধ্যাপক। তোমরা বাংলা সাহিত্য অনার্স পড়ো, মাস্টার্স পড়ো, কিন্তু এক লাইনে লেখার যোগ্যতা হবে না যদি এই জায়গায় না আসো, যদি বই না পড়ো। এটা আরেকটা কোয়ালিটি, এক্সট্রা কোয়ালিটি। তাহলে সেই মা করছে কি, ওই লেখকের কাছে নিয়ে গেছে যে তুমি আমার ছেলেকে, তুমি তোমার বন্ধু, ওটা লেখক বানিয়ে দাও। এখন লেখক তো বানাতে পারে না, দিনে দিনে আসে যে আঙ্কেল আমাকে লেখক বানান না, লেখক কেমনে বানাবে? শেষে বিরক্ত হয়ে মোটা একটা বই নিয়ে এত বড় বই, এগুলো সমান হবে এই এত উঁচু, কী বই হইতে পারে দেখে